হে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা আমার একটি ট্যুরের ঘটনা। আমি একটি ট্যুরে গিয়েছিলাম। সেখানে যেই ঘটনাটা সম্পর্কে আমি অবগত হই বা শুধু অবগতই না, এটা আমার নিজের চোখে দেখা একটা ঘটনা। তো চলো ঘটনাটা কী ছিল আমি তোমাদেরকে বলি। তো প্রিয় বন্ধুরা, আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম সেটা ছিল হচ্ছে আমার এক আ মানে বান্ধবীর বাড়িতে। আমি ট্যুরে গিয়েছিলাম অ্যাকচুয়ালি সেখানে আমাদের হোটেলে সমস্যা হওয়ার কারণে, যেহেতু আমার বান্ধবী ওখানেই থাকে, তো আমি ওদের ওখানেই উঠে গেলাম। ওর সাথে ফোনে কথা হলো, বলল যে হ্যাঁ চলে আয়, আমাদের বাড়িতে থাকার কোনো সমস্যা নেই, অনেক রুম আছে, এত বড় বাড়ি নিজস্ব, তো তোর কেন হোটেলে থাকতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। তো ওখানে যেয়ে জানতে পারলাম যে ওর হচ্ছে ডেলিভারি ডেট। তো ওকে হাসপাতালে নেওয়া হইলো। ওর হাসপাতালে যেদিন নিয়ে যায় সেদিন আমিও গিয়েছিলাম ওর সাথে। যাওয়ার পরে ওর ডেলিভারি হয়ে গেল। হওয়ার পর ওর নাম ছিল আসমা। আসমার ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। আসমার ডেলিভারি হয়ে যাওয়ার পর দেখলাম যে মা আর বাচ্চাকে রেখে জামাই শাশুড়ি দুইটাই হাসপাতাল থেকে চলে যাচ্ছে। তো আমি আসমা, সিজারিয়ান বাচ্চা ছিল, তো আসমার জ্ঞান ফিরেছে। তো আমি বললাম, তুই কি একাই থাকবি নাকি? তোর মা, তোর হাজব্যান্ড দুজনই চলে যাচ্ছে। তো আমাকে বলল আসমা যে না, আমার হাজব্যান্ডের অফিস আছে আর মা তো মনে কর বাড়ি একাই আছে, বাড়ি সামলাতে হবে। তো আমি বললাম আচ্ছা, আমি কিছুটা সময় থেকে যাই তোর কাছে। তো আমাকে বলল যে তুই তো ঘুরতে এসেছিস। আমি বললাম হ্যাঁ, ঘুরতেই এসেছি, না হয় তোর একটু কাজে লেগে গেলাম, তো সমস্যাটা কোথায় বল? আমি থাকবো, বাচ্চা আছে, এভাবে আমি যাব না। তো আমি যাওয়ার সময় খালামাকে বললাম যে আন্টি, আপনি কি কখন আসবেন? আপনি আসলে তারপর হচ্ছে আমি বাসায় যাব। অ্যাটলিস্ট ঘোরাঘুরি না করি আর করবও না, সেটা বড় কথা নয়, আমি একটু ফ্রেশ হতাম এই জন্য আর কি। তো বলল, কীরকমভাবে জানি কথা বলল। বলার পরে আমি অতটা মাইন্ডও করি নাই। ভাবলাম যে আসলে বয়স্ক মানুষ, একটু দৌড়াদৌড়ি হয়েছে, এর জন্য একটু বিরক্ত ফিল করছে। তো যাক, যাওয়ার পরে দেখি কি আসে না, আসে না, আসে না। তো অনেক রাত হয়ে গেছে। ওর হাজব্যান্ডকে ফোন দিল আসমান, বলতেছে আমি অফিসে 3 দিন আসতে পারবো না। আমি বললাম যা বাবা, যত বড় অফিস থাক কিছু থাক, স্ত্রীর যে ডেলিভারি হচ্ছে এখানে তো হাজব্যান্ডের অবশ্যই থাকা দরকার। এটা মনে মনে বলতেছি, ওর সামনে বলি না, ও হয়তো কষ্ট পাবে এই কারণে। যাকে, তো ওর শাশুড়িও আসতেছে না। তো আমাকে আসমা বলতেছে তুই বাসা যা, থাকবি, সমস্যা নেই, তবে তুই একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়, তোর একটু ফ্রেশ লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। ওর মাকে ফোন দেয়, ওর মাও ফোন তোলে না। তো আমি বাড়িতে গেলাম। তো আসমা যাওয়ার সময় আমাকে বাড়ির মেন গেটের একটা চাবি দিয়ে দিল। বলছে দেখ, অনেক সময় মা শুয়ে থাকে, বাড়িতে তেমন কেউ নেই, তো গেট নক করলে নাও খুলতে পারে, তুই ভিতর থেকে লক করা থাকলে চাবিটা বাইরে থেকে ব্যবহার করলে গেটটা খুলে যাবে। আমি বললাম ঠিক আছে, ভালোই হলো, দে। তো আমি, ও যা যা বলে দিল, আশা হ্যাঁ গেট নক করেই খোলে না, আর নক করে খোলে না। তারপরে আমি হচ্ছে চাবি দিয়েই খুললাম। খুলে বাড়ির যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে, আন্টি হচ্ছে বেডরুমে ছিল আর ওর হাজব্যান্ড হচ্ছে বাথরুমে ছিল। এই দৃশ্যটা সরাসরি আমি দেখে ফেলি। তো আমার মনে সন্দেহ। তো আন্টি বলতেছে এই সময় তুমি বাসায় কেন? আমি যাওয়ার পরে না তুমি আসার কথা? তো আমি বললাম আন্টি আসলে আপনি ফোনটা তুলছিলেন না, আমি ভাবলাম যে আপনি অসুস্থ হয়ে গেছেন কি না, এই জন্যই। যাক, বিষয়টা আমি আর অতটা হাইলাইট করিনি। ওই পর্যন্তই স্টপ করে দিই। দেওয়ার পর আমি আমার মতো ফ্রেশ হই, একটু খাবারও খেয়ে নেই। তারপরে তাৎক্ষণিক একটু চা বসাই দিই, চা টুক রান্না করে নিয়ে আমি হচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিই। বাড়ি থেকে বের হয়ে যাই। দুলাভাইকে শুধু বললাম যে ভাইয়া, আপনি তো বলছিলেন আসমাকে যে আপনি ব্যবসার কাজে বাহিরে যাচ্ছেন 3 দিনের জন্য, আপনি এখানে? উনি আমাকে বললো না, আমি তো বাসায় এসেছি ফ্রেশ হয়ে চলে যাব, এই জন্য। আমি বললাম ও আচ্ছা। তো রাস্তা দিয়ে যাচ্ছি আর বিষয়টা ভাবতেছি। তো গেলাম হাসপাতালে। যাওয়ার পর আসমাকে বললাম তোর হাজব্যান্ড কাজে যাবে? যাই দেখলাম যে আসলে বাসায়।
তো ও বলতেছে না রে, ও ফ্রেশ হতে গেছে। ও আমাকে আচ্ছা এই ব্যাপার না। তো আমি বললাম তুই একটু থাক তো। এই কথা বলে বাইরে আসলাম। আইসা আমি একটা কফি খেলাম। খাওয়ার পরে আমি বিষয়টা নিয়ে ঘোর অবজারভেশন করতেছি। আসলে এইটা কি, মানে শাশুড়ি এলোমেলো অবস্থায়, উনি একটা টাওয়াল পরা, হ্যাঁ, মানে কি বিষয়টা কি হতে পারে? আমার মধ্যে সন্দেহ। তখন আমি কি করলাম, ওখান থেকেই সোজা চলে গেলাম বাড়িতে। যাইয়ে তখন আর মানে গেট গুড দিয়ে বাড়ির ভিতরে ঢুকিনি। ওই আন্টির যে বেডরুম আছে ওখানে জানালা আছে, যেহেতু নিচতলা বাড়ি। তো আমি জানালা দিয়ে দেখি আমাদের আন্টির গায়েও কোনো কাপড় নেই, জামাইয়ের গায়েও কোনো কাপড় নেই। আন্টিকে মনে করো যে চকলেটের মতো করে চাটতেছে জামাইবাবু। হ্যাঁ, আন্টির সেই মানে বয়স্ক মানুষ, তারপরও বডি ফিটনেস এত সুন্দর ছিল ওনার। আমি তখন ক্যামেরা লাগাই দিয়ে জুম করে টাইনা ভিডিও করতে থাকলাম। প্রথমে হচ্ছে যে তার আপেলগুলো কচকচ 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 করে খাচ্ছিল। খাওয়ার পর মানে পুরা শরীরে তো মনে করো যে কোনো জায়গায় খাওয়া দাওয়া করা বাদ দেয়নি। না দেওয়ার পর চলে গেছে পানির ট্যাঙ্কিতে। তো পানির ট্যাঙ্কিতে যাওয়ার পর পানির ট্যাঙ্কিতে দেখলাম যে একবারে মানে সেই মজা দিয়ে খাওয়া শুরু করলো। খাইয়া টাইয়া ওনার নেটওয়ার্ক ফুল হাই ছিল। পানির পাইপ তো সেই বড় পাইপ, পুরাপুরি মনে করো টাঙ্কির মধ্যে ঢুকাই দিয়ে টাঙ্কিতে সেই স্পিডে জল ঢালা শুরু করলো। তো আমি মানে পাই টু পাই প্রত্যেকটা জিনিস হচ্ছে জুম করে 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 ভিডিও করতে থাকলাম। তারপর হচ্ছে ভাবলাম যে আসমাকে কি দেখাবো না দেখাবো না, বিষয়টা কেমন হয় না, মেয়েটা হাসপাতালে। তো ভাবলাম আসলে যার স্বামী এভাবে তাকে ঠকাতে পারে, তারই নিজের মা, তার স্বামী মানে জামাই শাশুড়ি, এই ধরনের একটা সম্পর্ক, এটা কোনো অবস্থায় চুপ করে রাখলে মেয়েটারই আরও জীবনের ক্ষতি হয়ে যাবে। যাকে কিন্তু বলবো ও আগে একটু বাসায় ফির। তো এই কথা বলে আমি মনে মনে বলে ওখান থেকে চলে গেলাম ভিডিও ফুটেজটা করে নিয়ে। এটা হচ্ছে সেই দিনের ঘটনা গেল। যাওয়ার পর এখন আমি সেদিন রাতে আর বাড়িতে আসিনি, সারা রাত আসমার সঙ্গে ছিলাম, খুবই আপসেট ছিলাম। তো পরের দিন বেলা 10:30 11টার দিকে আমি বাড়িতে আসি। আয়সা আমি সেদিনও আগে ঘরে ঢুকি নাই, না ঢুকে আমি কী করছি, আবার জানালার সামনে গেছি। তো জানালার সামনে যাইয়া দেখলাম যে দৃশ্যটা, সেটা হচ্ছে মানে মহিলাটা, কি বলবো, এই মহিলার এত এত চাহিদা কোত্থেকে আসছে। মানে এবার মহিলাটা তার জামাইরে পাগলের মতো আদর করতেছে। হ্যাঁ, মানে কি বলবো, ওর পানির পাইপ মুখের মধ্যে ঢুকায়া মানে মনে হয় পাগল হয়ে গেছে। তো আমি বললাম না, এটাও একটু ভিডিও করি। চাহিদা যে শুধু ওর স্বামীর ছিল বিষয়টা এরকম না, ওর মারও আছে। তো এভাবে আমি এটারও একটু ভিডিও করলাম। যাক, তো ওই পানির পাইপ হুট করে বের করে নিয়ে আবার হলো যে ডাব চাটা শুরু করলো। তারপর যেটা হইলো সেটা হচ্ছে ওরা ডাইরেক্ট ফিল্ডে চলে গেল। একজন অন্যজনের উপরে শকুনের মতো ঝাঁপায় পড়ে, মনে হয় কি মরা গরুর উপরে শকুন লাফায় পড়ে ছিঁড়ে 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 খাচ্ছে। এই ধরনের অ্যাক্টিভিটি ওদের মধ্যে। তখন আমি সেই দিনেরও ভিডিওটা করে নিলাম। করে নেওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে সরাসরি বাসায় যেয়ে সেদিন আর চাবি দিয়ে খুলি নাই, নক করলাম দরজা। হ্যাঁ, তো নক করার পরে না ওরা ধাপ ধুপ করে হচ্ছে বের হয়ে গেল। বের হয়ে আমি বলতেছি কী ব্যাপার ভাই, আপনি 3 দিনের জন্য বাইরে যাবেন, তো আপনি দেখি এখানে। তো বলতেছে না, আমার ওটা ক্যান্সেল হয়ে গেছে, তো এই জন্য আমি যাওয়া হয়নি, তবে আজকে যাব। আমি আসমার সঙ্গে কথা বলেছি। আমি বললাম তাই না? তো যাক, পরের দিন আসমাকে আনবো, চুপচাপ থাকলাম। তো পরের দিন আসমাকে আনতে গেছি আমি। ওর জামাইয়ের মধ্যে যার সাথে দেখা করছে, ও বউরে বলছে সোনা ময়না জান পাখি, তোমাদেরকে অনেক মিস করছি, যাবো 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 করে দেখো না অফিসের কাজে দৌড়াদৌড়ি করতে যায় আমি তোমাদের কাছে আসতে পারি নাই, সরি।
এসব বলে চলে গেল। তারপর পরের দিন আমি ওকে হাসপাতাল থেকে ছেড়ে দিল, আমি নিয়ে গেলাম বাসায়। নিয়ে যাওয়ার পর হচ্ছে বাড়িতে ঢুকি নাই, ঠিক আছে, ওদেরকে ছাড়াই নিয়ে গেছি। ওর মাও আর হাসপাতাল আসলো না। না আইসা আমি বললাম, এদিকে আয়, তুই আগে বাড়ির মধ্যে যাস না। আমাদের আরও একদিন পর ছুটি হওয়ার কথা ছিল, আমরা ডাক্তারকে বলে চুপচাপ করে চলে আসছি। আসার পর জানালা দিয়ে তাকায় রয়েছি, ওরে আমি এই দৃশ্য একদম মানে সরাসরি দেখাইছি। আমি বললাম, দেখ ওই যে তোর জামাই অফিস করতেছে, হ্যাঁ, ও তো কান্নায় ভেঙে পড়ছে। আমাকে স্ট্রং থাকতে হবে এবং চুপচাপ, আমরা যেগুলো জানি সেটা বুঝতে দেওয়া যাবে না। তারপর ও তো একই অপারেশনের মানুষ ছিল, তার উপরে এই একটা দৃশ্য, নিজেরই মা। যাই হোক, ও বলল না কিছুই বলবো না, তবে মেনেও নিব না, এইসব দৃশ্য দেখতে পারবো না আমি। এটা দেখার আগে আমি যদি মরে যেতাম সেটাই আমার জন্য বেটার ছিল। বলার পরে পুলিশকে ফোন করে তারপরে ঘরের ভিতরে ঢোকার পর পুলিশ আসে। আসার পর হচ্ছে পুলিশ আসতে একটু দেরিই করে। ততক্ষণে হচ্ছে ওর মাকে, ও আসলে চুপ থাকতে পারেনি, ওর মাকে একবার প্রশ্ন করছে, তুমি এখানে, এক কথায় দুই কথায়, হ্যাঁ এই তো শরীর খারাপ হবে, তুই কি বলছিস এসব, এই কথা ও আবার বলতেছে যে, আসমা বলতেছে, চুপ করো, আমার জন্য তোমাদের এই মায়া কান্না করতে হবে না। তোমরা যে কী সেটা আমি খুব ভালো করে জানি। আমারই পিছনে আমার যা যা অপকর্ম করছো তোমরা কী ভেবেছো আমি জানি না। এই কথা বলবো, কী করেছি। পরে আমাকে বলতেছে, এই মেয়েটা হচ্ছে সব নষ্টের মূল। হ্যাঁ, পরে এক প্রকার তোমার কি বলে এটা, একটা রড ছিল মোটা, ওটা নিয়ে আসছে, হ্যাঁ, আমার মাথায় বাড়ি দিবে। ওমন সময় পুলিশ আসছে। আসার পর এখন তো ডকুমেন্টস নাই, ওরা জানে, হ্যাঁ কী ডকুমেন্টস আছে দেখাতে পারবে। তখন আমি বললাম, হ্যাঁ ডকুমেন্টস অবশ্যই আছে, থাকবে না কেন। তারপর হচ্ছে আমি সব ডকুমেন্টসগুলো ওদেরকে দিয়ে দিলাম। ওরা হচ্ছে সব মানে ওদেরকে দুজনকে ধরে নিয়ে গেল। যার পর আসমা এখন পর্যন্ত ওর মন গলেনি, ও এখন পর্যন্ত জামিনে কাউকে আনেনি। এই পর্যন্তই বিষয়টা আছে। আসলেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ ছিল, আচ্ছা যদি নিজের শাশুড়ি নিজের জামাইয়ের সঙ্গে এই ধরনের সম্পর্ক স্থাপন করে, তাহলে পৃথিবীতে মেয়েদের সুরক্ষা কোথায় আর কার কাছে, একবার বলতে পারো কেউ? আর এর থেকে নোংরার জঘন্য কাজ কি দুনিয়াতে আর কিছু হতে পারে? এটা করার আগে একবার নয়, শতবার ভাবা উচিত আমাদের প্রত্যেকটা মানুষের। এজন্যই শেয়ার করা তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।